বিহারে ভোটার তালিকা থেকে 65,64,000-এর মতো নাম বাদ পড়েছে। ত্রিপুরায় কতজনের নাম বাদ পড়তে পারে? তাদের নাম বাদ পড়তে পারে। বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও কারোর নাম কি তালিকা থেকে কেটে দেওয়া হতে পারে? যদি কেউ কাগজপত্র না দেখাতে পারে বা নথিপত্রে ভুল থাকলে তবে কি সেই নাম মুছে যাবে? বিগত কয়েকদিন ধরে রাজ্যের জনগণের, বিশেষ করে দরিদ্র, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের মনে এই প্রশ্নগুলো ব্যাপক সংশয় তৈরি করছে। তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা ও তার দল দাবি করছে যে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের কারণে ভোটার তালিকায় ভুল ও অনিয়ম রয়েছে। তাই তারা বিহার মডেলের এসআইআর চেয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হন। তিপ্রামথা এবং আইপিএফটি বলছে 1971 সালের পর থেকে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ত্রিপুরায় এসে ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন আশ্বাস জানিয়েছেন শুধু ত্রিপুরায় নয়, সমগ্র দেশ জুড়ে এসআইআর কার্যক্রম চালু করা হবে। তাই এখন অনেকেরই মনে প্রশ্ন জাগছে, এসআইআর এর জন্য কি কোনো নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে? কে বহিরাগত আর কে আসল বাসিন্দা সেটা কিভাবে নির্ধারণ করা হবে? এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে কি? বিরোধী দলগুলো বলছে এসআইআর আসলে এটি একটি রাজনৈতিক হাতিয়ার, যার মাধ্যমে সরকারপন্থী দল বিরোধী ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দিতে পারে। তাই এসআইআর সব দিক আমরা জানা এবং বোঝার চেষ্টা করছি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যে এসআইআর কার্যকর হলে কারা হারাতে পারেন ভোটাধিকার, আর এই বিষয়ে কি অবস্থান নিচ্ছে বাম দলগুলো, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন সিপিআই নেতৃত্ব মিলন বৈদ্য। আমরা জানব এসআইআর নিয়ে সিপিআই এর কি অবস্থান। স্বাগত মিলনবাবু অনুষ্ঠানে। মিলনবাবু, আমরা এসআইআর নিয়ে অবশ্যই অনেক কিছু জানার চেষ্টা করছি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও এসআইআর হবে বলে জানা যায়। তো ভোটার তালিকার এই সংশোধন কতটা প্রয়োজন আমাদের রাজ্যে বিশেষ করে বলে আপনারা মনে করেন এবং কেন মনে করেন সেটা? রাজ্যের ব্যাপারটা আমি একটু পরেই বলছি। আচ্ছা, প্রথমে আমি 2004 সাল আমাদের দেশে যখন ইউপি 1 সরকার ছিল, তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ইউপি 1-এর। তখন বিজেপি বলতে ভারতের বিরোধী দলনেতা ছিলেন এল.কে. আদবানি। উনি তখন মনমোহন সিংকে বলেছিলেন যে নির্বাচন করতে গেলে যে নির্বাচন কমিশন নিয়োগ করা হয়, এই নির্বাচন কমিশনকে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা খুবই দরকার। আচ্ছা, এল.কে. আদবানি বলেছিলেন। আচ্ছা, তখন মনমোহন সিং, উনি একটা অর্থনীতিবিদ এবং খুব সজ্জন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে, তখন উনি চিন্তা করলেন শুধু আমার দলের কথা চিন্তা করলে হবে না, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকাই ভালো। তখন উনি চিন্তা করলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং প্রধানমন্ত্রী এবং তৎসঙ্গে থাকবেন বিরোধী দলের নেতা, তাহলে একটা নিরপেক্ষতা থাকবে। এটা আদবানির কথা অনুসারে উনি প্রয়োগ করেছেন। তারপর আমরা কি দেখেছি যে 2014 সালে আমাদের দেশে যখন আরএসএস পরিচালিত বিজেপি সরকার গঠিত হয়, তখন ওনারা কি করলেন, নির্বাচনকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনকে একটা পার্টির এজেন্ট হিসাবে নিয়োগ করার চেষ্টা করছে তারা বারবার, এবং পার্লামেন্টে তারা এই বিল পাস করেছে যে নির্বাচন কমিশন এইভাবে নিয়োগ করা হবে, এই কমিটিতে থাকবে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং ক্যাবিনেটের একজন মিনিস্টার থাকবেন। তাই করেছেন তারা। তারা সংখ্যাধিক্যের হিসাবে এখানে কিন্তু সরকার দলই পাশ করে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে না। আচ্ছা, তাই করছেন তারা, এভাবে করেছেন। তার প্রধান বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ না, আপনাদের বক্তব্য বলছি একটু। আচ্ছা, তারপরে এখন নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একটার পর একটা রাজ্যে তারা যেখানে হেরে যাবে, বিশেষ করে মহারাষ্ট্রে আমরা দেখেছি যে 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, ওইখানে যত ভোটার ছিল, তারপরে 5 বছর পরে যে লোকসভা ইলেকশন হয়েছে, সেখানে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় 31 লক্ষ। আচ্ছা, 5 মাস পরে বিধানসভা নির্বাচন হলো মহারাষ্ট্রে,
তখন আমরা কি দেখলাম, 5 মাসে ভোটার সংখ্যা বাড়লো প্রায় 41 লক্ষ। এটা কি করে হয়? বিরোধী দলের প্রশ্ন করছে। এখানে বোঝা গেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নেই। তারপর তারা কি করছে, আস্তের পর একের পর এক বিহারে নির্বাচন আসছে, নভেম্বরে হয়তো নির্বাচন হতে পারে। এই নির্বাচনকে সামনে রেখে তারা বুঝে ফেলেছে যে বিহারে জিতা সম্ভব নয়। বিহারে যে একটা অবস্থা বিরোধী দলের, সরকারের কোনো ভূমিকা নেই, কাজকর্ম নেই, মানুষের বেকারের কোনো সমস্যা, অনেক সমস্যা বিহারে, গরিব মানুষের অনেক সমস্যা, তারা ইলেকশন জিততে পারবে না। তারা শিওর হয়ে গেছে। এখন তারা বিহারে কি করছে, তারা এসআইআর তৈরি করেছেন, হ্যাঁ, বিশেষ নিবিড় সংশোধন করেছে। এতে কি করছে তারা, আমরা স্বাধীনতার সময় দেখেছি বিহারে বা বিভিন্ন রাজ্যে যারা গরিব লোক, কৃষক, প্রান্তিক কৃষক, শ্রমিক, তারা কিন্তু স্বাধীনতার জন্য অনেক আন্দোলন করেছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। এদের কাগজপত্র ঠিকমতো তারা রাখতে পারে নাই। অনেক সময় বন্যা, তুফান বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে বা বিভিন্ন সময় তাদের ঘর বাড়ি পড়া যায়, এদের জন্মের তারিখ বা জন্মের সার্টিফিকেট তারা ঠিকমতো রাখতে পারে না। এখন নির্বাচন কমিশন কি বলল, যে আধার কার্ড হবে না, প্যান কার্ড হবে না, রেশন কার্ড হবে না, 11টি ডকুমেন্ট দেখাতে হবে। এর মধ্যে 1-2টা কি পাসপোর্ট দেখাতে হবে। বিহারে কয়টা লোকের পাসপোর্ট আছে আপনি বলেন? হয়তো 2% লোকের পাসপোর্ট আছে। এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। এই যে বিষয়টা আমি পরে আসবো, আপনি বলে নিন, পরে আসবো। এই যে আইডেন্টিটি প্রুফের ব্যাপারটা, একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, আর একটা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ। তার জন্য বিভিন্ন কতগুলো সেগমেন্ট ওয়াইজ কাগজপত্র কথা বলা হচ্ছে, কিন্তু এই যে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সবগুলো বাদ করে দিয়ে শুধু কয়েকটা কাগজপত্র কথা, এই ন্যারেটিভটা কোথা থেকে এলো? মানে আমরা তো যতটুকু জানি যে 3 ভাগে আইডেন্টিটি চাওয়া হয়েছে। একটা হচ্ছে আইডেন্টিটি মানে প্রুফ চাওয়া হয়েছে, আইডেন্টিটি প্রুফ একটা, মানে পরিচয়পত্র, একটা হচ্ছে যে ঠিকানার প্রমাণ, আর একটা হচ্ছে যে জন্মের তারিখের যে প্রমাণ, সেটা। আমি সেই বিষয়টা আসবো, আপনি বলেন। আমি তো এটাই বলছি যে জন্মের সার্টিফিকেট বর্তমানে কটা লোকে থাকতে পারে? আচ্ছা, নির্বাচন কমিশন স্বয়ং ওনারা জন্মের সার্টিফিকেট আছে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর জন্মের সার্টিফিকেট আছে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। তাহলে সাধারণ মানুষের এই সার্টিফিকেট কিভাবে থাকবে? যদি আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড যদি ভোটে কাজে না লাগে, তাহলে এগুলি কেন তৈরি করা হয়েছে? এর আগে যত ইলেকশন হয়েছে তাতে বোঝা গেছে এগুলির মাধ্যমে ইলেকশন হয়েছে। তাহলে এর আগে যারা নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারা ভুয়াভাবে হয়েছেন, সঠিকভাবে হয়নি। এগুলি কেন হবে না? আমাদের বক্তব্য হলো পাসপোর্ট কটা লোকের আছে? বিহারের মতো গরিব রাজ্যে কজন লোকের পাসপোর্ট আছে? হার্ডলি 2% লোকের পাসপোর্ট আছে। এবং যারা মাধ্যমিক পাশ করেছে এমন কজনের আছে? এবং যারা এসআইআর করতেছে এখন বর্তমানে নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টকেও তারা অ্যাভয়েড করতেছে। কিন্তু এই যে এসআইআর করতেছে, তারা দেখবেন সাধারণ লোক বেশি, যারা বিরোধী দলের লোক বেশি, তাদেরকে বাদ দেওয়া হইতেছে। এইভাবে এখন পর্যন্ত প্রায় 65 লক্ষ লোক বা আরো বেশি হতে পারে ভোটের থেকে তারা ভোট দিতে পারবে না। এবং তাদেরকে আস্তে আস্তে বিদেশি তকমা দিচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তাহলে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থান হচ্ছে মানে সেটা শুধু রাজ্যের ব্যাপার নয়, রাজ্যের প্রেক্ষাপটে না, আপনি বললেন রাজ্যের প্রেক্ষাপট পরে আসবেন, কিন্তু জাতীয় প্রেক্ষাপটে আপনি বলছেন যে বিহারে যা করা হয়েছে সেটা নির্দিষ্ট মানে শাসক দল বা দেশে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তারা এটাকে একটা উপলক্ষ্য নিয়ে করেছেন, একটা নির্দিষ্ট ভাবে করেছেন, যে বিরোধী যে নাম রয়েছে, ভোটার রয়েছে, তাদেরকে ভোটার তালিকা থেকে অবশ্যই ওকে আপনারা বলছেন মানে ঘুরিয়ে ফিরে তারা ভোটে জিততে হবে। ওকে, আপনারা এই যে কথাটা বলছেন, ধরুন এটা নিয়ে কখনো আপনাদের কোর্টে যেতে হলো, যে আপনারা যে দাবিটা করছেন এই মুহূর্তে, তার বিরুদ্ধে মানে তার পক্ষে কি আপনাদের কাছে কোনো ধরনের তথ্য প্রমাণ এরকম কিছু কি অলরেডি চলে এসেছে, মানে আসছে, পাচ্ছেন কি আপনারা? না, কোর্টে যে মামলা হয়েছে নিশ্চয় তথ্য প্রমাণ সহ তারা দিয়েছে। হ্যাঁ, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন যে তথ্য প্রমাণ সহ আমাকে দেবেন, এবং এটা এখন মামলাধীন চলছে এখন, তখন দেখা যাবে ব্যাপারটা। ওকে, তাহলে আমি ত্রিপুরার প্রেক্ষাপটে আসার আগে যে পরিচয় পত্রগুলো চাওয়া হয়েছে বিহারে, আমি সেটা আরেকবার একটু বলতে চাইবো। আমাকে যদি কিছু ভুল হয় আপনাদের তথ্য অনুযায়ী আপনারা আমাকে বলবেন। যেমন প্রুফ অফ আইডেন্টিটি, পরিচয় পত্র বলা হয়েছে ভোটার আই কার্ড মানে এপিক কার্ড, যেটা আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, চাকরিজীবী আই কার্ড মানে সরকারি বা আধা সরকারি, ব্যাংক, পোস্ট অফিসের বই যদি সেটাতে ছবি থাকে, বা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি ছাত্রদের ক্ষেত্রে। এইটার মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র হিসেবে কেউ দাখিল করতে পারে।
ঠিকানার প্রমাণে রেশন কার্ড, বিদ্যুতের বিল, জলের বিল, টেলিফোন, মোবাইল বিল, গ্যাস কানেকশনের বিল, আধার কার্ড, যদি আধার কার্ডের ঠিকানা আপডেটেড থাকে, পাসপোর্ট, বাড়ি ভাড়া চুক্তিপত্র, ব্যাংক, পোস্ট অফিসের বিবরণী, সংশ্লিষ্ট পৌরসভা রেজিস্ট্রেশনের কাগজপত্র, এইগুলোর মধ্যে যে কোনো একটা ঠিকানার প্রমাণ হিসেবে দিতে হতে পারে। এবং জন্ম তারিখের প্রমাণ, যেটা আপনি বলছেন যে অনেকের নেই, এখন সেখানে 10ম শ্রেণীর মার্কশিট বা সার্টিফিকেট, যারা শিক্ষিত না, বা পাসপোর্ট হতে পারে, আধার কার্ড হতে পারে, কোন সরকার অনুমোদিত স্বাস্থ্য কার্ড হতে পারে, যেখানে আমাদের বার্থ সার্টিফিকেট যেরকম আমাদের হসপিটাল থেকে দেওয়া হয়, যে কোনো একটা দিলে হবে। তো এটাই কি মানে স্ট্যান্ডার্ড নয়? এটা যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে কি কোনো ধরনের অসুবিধা আছে এই তিনটের মধ্যে? না, অসুবিধা নেই। আমাদের বক্তব্য হলো, এতদিন যে ভোট হয়েছে, আধার কার্ড প্রয়োগ করা হয়েছে, আই কার্ড প্রয়োগ করেছে, এখন এগুলি কেন বাদ দেওয়া হবে? এগুলি ফুটের মাধ্যমে তো এগুলি করা হয়েছে। না, এখন যদি কারোর নাম, যদি ধরুন কেউ মৃত ব্যক্তি, যেটা বলা হচ্ছে যে 22 লাখ মৃত ব্যক্তি ছিল সেখানে, আর 35 লক্ষ এমন লোক আছে যারা স্থানান্তরিত, যারা হয়তো বিহারে থাকেই না, অন্য কোথায় চলে গেছেন, পরিযায়ী শ্রমিক বা অন্য কিছু, তাহলে কি করা? না, এটা তো সামার রিভিশন তো প্রতি বছরে হয়, এটা তো করা হয়, সংশোধন করা হয়, এটা চলছেই সবসময়, এটা ধারাবাহিকভাবে চলছে, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে, এটা প্রসেস। যারা বাড়িতে নেই, দীর্ঘ বছরের অন্য জায়গায় আছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, ওইখানে তারা ভোটার হচ্ছে। হ্যাঁ, এটা তো অবশ্যই হচ্ছে। এটা তো আবার এসআই করা কি দরকার ছিল? আমাদের বক্তব্য ঠিক। ওকে, তাহলে ত্রিপুরার প্রেক্ষাপটে আমি এখন, যেটুকু গোটা দেশে হবে, ত্রিপুরাতে তিপ্রামথা এবং আইপিএফটি, বিশেষ করে তিপ্রামথা ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং রাজ্যে যেন তাড়াতাড়ি এসআইআর করা হয়, বিশেষ করে অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে চিহ্নিত করার জন্য, সেটা ওনারা আবেদন করেছেন এবং ইলেকশন কমিশন আশ্বাস দিয়েছেন যে শুধু ত্রিপুরা নয়, গোটা দেশেই হবে। এখন ত্রিপুরাতে এসআইআর কতটা প্রয়োজন এবং কেন প্রয়োজন, আদৌ প্রয়োজন আছে কিনা আপনারা কি? না, অনুপ্রবেশ ব্যাপারটা তো, এটা তো রাজ্যের ব্যাপার না, এটা স্বরাষ্ট্র দপ্তরের ব্যাপার। বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে কিভাবে লোক এখানে আসবে, এটা কিভাবে বন্ধ করা হবে, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এটা চিন্তা করবে, রাজ্যের কোনো ব্যাপার না। কিন্তু যদি কারো সঠিক প্রমাণপত্র না থাকে, বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে অনুপ্রবেশ করেছে এখানে, তাদেরকে কিভাবে আবার পুশব্যাক করা হবে, এটা চিন্তা করবে স্বরাষ্ট্র দপ্তর। আমাদের বক্তব্য, তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে কিনা, কিভাবে করা হবে, এটা তারা চিন্তা করবে। এতে এসআইআর হোক আমার দেখার বিষয় নয়, কিন্তু এসআইআরটা সঠিকভাবে হোক। আমি একটু আগে আপনাকে বলেছি যে প্রতি বছর হচ্ছে আমাদের সামার রিভিশন, এভাবে চলছে। এখন এসআইআর কি দরকার ছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ত্রুটি আছে বা কোনো একটা মানে এসআইআর মাধ্যমে কি মানে নাগরিকত্ব যাচাই হচ্ছে বললে আপনারা মনে করছেন? মানে এসআইআর এর মাধ্যমে নাগরিকত্ব যাচাই হবে? না, নাগরিকত্ব যাচাই করে তো আধার কার্ড দেওয়া হয়েছে, ভোটার কার্ড দেওয়া, তাই মানে এখন এবার নতুন করে এসআইআর এর মাধ্যমে কি এখন করার একটা প্রয়াস নতুন করে এটা করার উদ্দেশ্যটা কি আমার? তাহলে এখন ত্রিপুরাতে আপনারা এটা, এই যে না, ত্রিপুরা মতো ব্যাপারটা আমি একটু বলি। ত্রিপুরা মতো তো এক সময় একটা তারা প্ল্যান নিচ্ছে। প্রথমত তারা বলেছে তাদের প্রথম উদ্দেশ্য, প্রথম লক্ষ্য ছিল কি, গ্রেটার ত্রিপুরালে। এটা দিয়ে কিন্তু সাধারণ জনজাতি যারা আছে তাদের কিন্তু তারা সন্তুষ্ট করতে পারেনি, যে ত্রিপুরা মতো সুপ্রিমো উনি ত্রিপুরাতে একটা কথা বলছেন এবং সেন্ট্রালে গিয়ে ওইখানে কেন্দ্রীয় মিনিস্টারের সঙ্গে তারা আরেকটা কথা বলছেন। কিন্তু এতে করে কি হলো, রাজ্যে যে জনজাতি, এদের তো কোনো সমস্যার সমাধান হচ্ছে না। একসময় একটা তাদেরকে মস্তিষ্ক ঘুরিয়ে রাখার জন্য তারা একসময় একটা প্ল্যান নিচ্ছে। কিন্তু এসআইআর এর মাধ্যমে কিভাবে সুবিধা পাবেন জনজাতি অংশের মানুষ? এসআইআর দিয়ে কি সুবিধা হবে বলুন? এটা তো নির্বাচন কমিশন সবসময় বড় বড় করে থাকে, প্রতি বছর এটা করে যাচ্ছে, সামার রিভিশন হচ্ছে। এখন এসআইআর কি দরকার ছিল আমাদের? স্পেশাল ইন্টেনসিভ রিভিউ যদি হয় তাহলে মানে কি হতে পারে, বা আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম বাদ পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি বলে আপনারা মনে করেন? না, যাদের পরিচয়পত্র নেই, কিছুই নেই, যারা অনুপ্রবেশ করেছে ত্রিপুরাতে, তাদেরকে বাদ দেওয়া হবে, এটাতে আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু যারা প্রকৃত ভোটার, দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে ভোট দিচ্ছে, এদেরকে বাদ দেওয়া হবে কেন? নির্বাচনকে কাজে লাগিয়ে বা পার্টিকে কাজে লাগিয়ে নিজের স্বার্থে, হ্যাঁ, জিতার জন্য ইলেকশনে তা যদি করে, তাহলে তো আমি বিরোধিতা করবোই অবশ্যই। ওকে, এখন একটা কথা আসে যে বিনয়বাবু, যে এটা বাম আমলে সেখানে 1,48,000 ভোটার চিহ্নিতকরণ হয়েছিল যারা ভুয়ো ভোটার, এবং সেটা নিয়ে বিধানসভায়ও কথা হয়েছিল। তো তখন কিন্তু সেটা পরে আর কোনো কিছু হয়নি সেটা নিয়ে। তো এগুলো কিন্তু, এই তথ্যগুলো এখন উঠে আসছে। তাহলে তাদের কি কোনোভাবে চিহ্নিতকরণ করা যাবে আসল এবং মানে যারা অনুপ্রবেশকারী বা যারা
ভুয়োভাবে নথিপত্র তৈরি করেছেন এবং যারা বৈধ নাগরিক, তাদের মধ্যে কি পার্থক্য করা যাবে এএসআইআর এর মাধ্যমে? না, মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন 2014 সালের পরে যারা এসেছে তাদেরকে আমরা 2014 সালের 31শে ডিসেম্বর তাদেরকে আমরা চিহ্নিত করবো এই বিষয়ে। কিন্তু আমাদের বক্তব্য ছিল না তো, আমরা 1971 থেকে করুক না, সমস্যা নেই আমাদের। হ্যাঁ, যদি ভুয়া ভোটার হয় এটা চিহ্নিত করুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো শুধু তাদেরকে বলতে হবে না, এটা প্রত্যেকবারে করা হয় এভাবে যারা ভুয়া ভোটার আছে। কিন্তু আমাদের সরকারের বক্তব্য এবং বাম আমলের বক্তব্য ছিল, নির্বাচন কমিশনের বক্তব্য ছিল আগে কোনো এক সময়, যে যত বেশি কোনো মানুষ কোনো লোক যাতে ভোট দিতে অসুবিধা না হয়। আচ্ছা, হ্যাঁ, ভোট দান যাতে কোনো সমস্যা না হয়, কেউ যাতে বাদ না যায়, এটার জন্য সবসময় চিহ্নিত করা হচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন যে ভুয়া ভোটার বাদ গেলে কোনো সমস্যা হবে কিনা, ভুয়া ভোটার বাদ যাক, এটা তো কোনো সমস্যা নেই, আমাদের বিরোধীর কোনো সমস্যা নেই এবং আমাদেরও কোনো বক্তব্য নেই, এটা তো কথাই আছে। ওকে, এখন তাহলে এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি কি নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত হবে? আপনারা তো শুরুতেই বলছেন যে এটার বিরোধিতা করবেন। এখন আমাদের বিরোধিতা আমরা ওইখানে করছি, বিহারে আমরা বিরোধিতা করছি এই কারণে, যারা প্রান্তিক কৃষক, সাধারণ লোক, যাদের সঠিকভাবে কাগজপত্র দেখাতে পারছে না, অথচ দীর্ঘদিন ধরে বিহারে বাস করছে, 70 বছর 50 বছর ধরে, এদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং বিরোধী দলের লোক হিসেবে চিহ্নিত করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা কেন করবে? এটা আমরা বিরোধিতা করছি। কিন্তু মিলনবাবু, এই আমাদের রাজ্যে, এই যেহেতু আমাদের বিহার একটা অন্যরকম পরিবেশ, কিন্তু আমাদের রাজ্য তো সীমান্তবর্তী রাজ্য। আমরা যদি ধরেও নিই যে আমাদের রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, এবং এটা আজকের কোনো বিষয় নয়, নতুন কোনো বিষয় নয়, বরাবরই অনুপ্রবেশের একটা সমস্যা আমাদের রাজ্যে আছে। এখন সীমান্তবর্তী রাজ্য হিসেবে যাদের নথিপত্র একদমই নেই, যাদের কোনো কিছু নেই বা দেখাতে পারছেন না, সেটা প্রত্যন্ত এলাকাতে হোক বা আমি বলছি সমতলের কথা আমরা বলছি, হ্যাঁ, যারা অনুপ্রবেশ করেছে তাদেরকে আমি বলছি, তাদের থেকে কি করে আমরা চিহ্নিতকরণ কি করে করব? যাদের নথিপত্র নেই, তারা অনুপ্রবেশকারী না আমার এখানে কয়েক পিঢ়ি ধরে বসবাস করছে, সেটা আমরা কি করে চিহ্নিত? ত্রিপুরাতে এমন কোন লোক নেই যে কয়েক বছর ধরে, বিশেষ করে 12-13 বছর ধরে বাস করছে, তাদের নথিপত্র নেই। তারা নথিপত্র অলরেডি করে নিয়েছে। আচ্ছা, নথিপত্রটা কিভাবে করা হয়েছে এটা দেখা উচিত ছিল। আচ্ছা, এখনো যারা করছে এটা দেখা উচিত মনে করি আর কি, ভুয়া ভাবে বা যেভাবে করা হোক, কিন্তু কাগজপত্র নেই এমন যদি থাকে তাহলে তো পুশব্যাক করা উচিত। ওকে, তাহলে এখন তিপ্রামথা বা আইপিএফটিও কিন্তু দাবি করেছে। তাহলে এই দাবির মধ্যে মানে তিপ্রামথা ও আইপিএফটি যে বলছে যে বহিরাগতদের সংখ্যা বাড়ায়, আদিবাসী ভোটারদের অনুপাত কমছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এসআইআর কি আদিবাসীদের সংখ্যা রক্ষা করবে নাকি আরো বেশি ভোটাধিকার হারানোর কারণ হয়ে দাঁড়াবে এসআইআর? অনেকেই বলছেন যে বিহারে যেসব নথি চাওয়া হয়েছে, ত্রিপুরায় সবাই যদি সেই নথি দেখতে চান তাহলে সবাই সেই নথি হতে দিতে পারবেন, বিশেষ করে আদিবাসী বা জনজাতি অংশের মানুষ হয়তো সেসব নথিপত্র দিতে পারবেন না, তাহলে তাদের নাম কি বাদ হয়ে যাবে? কেন বাদ হবে? আমি তো একটু আগে বললাম, যারা আদিবাসী আছে, গরিব লোক আছে, অনেকে কাগজপত্র কিন্তু সঠিকভাবে রাখতে পারেনি, কিন্তু বিভিন্ন সমস্যা কাগজপত্র হারানো গিয়েছে, কারো বাড়িঘর পড়ে গেছে, বন্যার ত্রাণে, বন্যার সময় সমস্যা হয়েছে হয়তো, বা ধ্বংস হয়ে গেছে, বা অনেক কিছু হয়েছে, অনেকে কাগজপত্র দেখাতে পারে না, কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডিয়াতে বাস করছে, ভারতে বাস করছে, কিন্তু ত্রিপুরাতে বাস করছে, অনেক আছে কিন্তু কাগজপত্র বের করতে পারেনি। কিন্তু এদেরকে কেন বাদ দেওয়া হবে? নিশ্চয়ই সরকারের বা নির্বাচন কমিশনের কোন গাফিলতি আছে এদেরকে নাম তোলার ক্ষেত্রে, বা এদেরকে দূর করা হয়েছে এইসব জায়গার থেকে। অনেকে আছে 13 বছর বাস করছে, 12 বছর বাস করছে, বা 20 বছর ধরে বাস করছে, তাদের কাগজপত্র অনেকে নেই, কিন্তু এমন আছে, তাদেরকে কেন বাদ দেওয়া হবে? আমাদের বক্তব্য। তাহলে কি করে আমাদের এটা আপনাদের এই বিরোধিতা আপনারা বলছেন যে, বা আপনারা যে কথাগুলো বলছেন, যদি আমরা একটা স্বচ্ছ ভোটার তালিকা চাই তাহলে সেটা কি করে বেরিয়ে আসবে? যদি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা স্পেশাল যে বিশেষ নিবিড় সংশোধনের কথা যেটা বলা হচ্ছে, এটা না করে কি আমরা একটা স্বচ্ছ তালিকা পাবো? মানে ভোটার লিস্ট, এটা তো ব্যাপারটা হলো এখন ইলেকশন প্রাক মুহূর্তে যে আমাদের নির্বাচন কমিশন এসআইআর করতে যাচ্ছে, হঠাৎ করে এই কম সময়ের মধ্যে এটা কিভাবে করা হবে? হ্যাঁ, কোন জায়গা দেখেছি আমরা, মানে এটা করতে গিয়ে এত ভুল ভ্রান্তি করেছে। মানে দেখেছি আমরা কুকুরের নামও কিন্তু ভোটার লিস্টে চলে এসেছে, এটা নিশ্চয় দেখেছেন। এটা নিশ্চয়ই ত্রুটি হচ্ছে এইভাবে, কিন্তু এত তড়িঘড়ি করার উদ্দেশ্যটা কি? নিশ্চয় নির্বাচন, এবং নির্বাচনে ওদের যে ভরাডুবি হবে এটার থেকে উত্তরণের জন্য তারা এই কাজটা করছে, এবং বেছে বেছে তারা
বিরোধী দলের লোকদেরকে বাদ দিয়ে দিচ্ছে। এটা করতে গিয়ে তারা বিভিন্ন ভুলও করে দিচ্ছে, যেমন কুকুরের নামে এসে গেছে। তাহলে এখন ত্রিপুরায় বিশেষ একটি রাজনৈতিক দলের বা একটি বা দুটি রাজনৈতিক দলের এই এসআইআর করার প্রতি এত তড়িঘড়ি বা আবেদনের কারণ কি? তাহলে সেখানে নাম বাদ দিয়ে, যেহেতু সামনে নির্বাচন আসছে, এডিসি নির্বাচন আসছে, তার জন্য মনে করছেন আপনি? অবশ্যই, অবশ্যই, আমি তাই তো বললাম কোন রাজ্যে তাদের অবস্থা এত খারাপ যে তারা ভোটে জিততে পারবে না, ওটার দিকে লক্ষ্য রেখে তারা এই কাজটা করতে যাচ্ছে এখন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে। কারণ নিরপেক্ষতা এখানে নেই, তো নিরপেক্ষতা আমরা ঘাটতি দেখছি আমাদের নির্বাচন কমিশনের মধ্যে। এই জন্য সারা দেশের মধ্যে সংসদে বিরোধীরা এতদিন ধরে আন্দোলন শুরু করে দিয়েছে, সংসদে এটা নিয়ে সবসময় দরবার চলছে, এসআইআর নিয়ে। তাহলে মিলনবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা স্বচ্ছ তালিকা যদি না পাই, তাহলে এই তালিকাকে ভিত্তি করে যখন কোন সরকার নির্বাচিত হচ্ছে, বা সরকার না হলেও যা বিধায়করা বলুন বা মেম্বার অফ পার্লামেন্টরা বলুন, সংসদরা বলুন, সাংসদ, এখন এই নির্বাচনগুলো কতটুকু বৈধ থাকছে যখন আমার ভোটার তালিকাটাই বৈধ যদি না হয় বা স্বচ্ছ যদি না হয়? এখন যে তারা এসআইআর করছে, নিশ্চয় তারা বলছে যে এটা সঠিক না, বা এতদিন যে ভোট হয়েছে এটাও সঠিকভাবে হয়নি, আধার কার্ড বা আই কার্ডের মাধ্যমে হয়েছে, সঠিক হয়নি। তাহলে আমাদের মনে করি যারা প্রধানমন্ত্রী হয়েছেন, এমএলএ হয়েছেন, সবার পদত্যাগ করা উচিত এই মুহূর্তে, যদি এতদিন সঠিক না হয়। এখন যদি সঠিক হয়ে থাকে, আগে নির্বাচনগুলি সঠিকভাবে হয়নি নিশ্চয়। কোন একটা জায়গাতে তাহলে শুরু তো করতে হবে। এবং আমার এই তালিকাগুলোকে স্বচ্ছ করার জন্য, এই যে 22 লাখ মৃত ব্যক্তির নাম ছিল, তাহলে সেখানে কোন জায়গাতে তাহলে আগে যারা ইলেকশন কমিশন ছিল ওরা অ্যান্সারেবল থাকবে যে নামগুলো কি করে থেকে গেল, এতদিন ধরে থেকে গেল। এখন এগুলো নিয়ে তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 22 লাখ যে ছিল তারা এমন কিন্তু প্রমাণ দেখাতে পারে না, কিন্তু হঠাৎ করে কিন্তু তারা কিন্তু একটা খসড়া তৈরি করে ফেলেছে এবং ওয়েবসাইট দিয়ে ফেলেছে। কিন্তু এটা কতটুকু সঠিক এটা আমাদের যাচাই করা দরকার। আচ্ছা, তাহলে এখন এই প্রক্রিয়ায় এনআরসির মতো কোনো বড় ধরনের নাগরিকত্ব যাচাই প্রকল্প কি মানে এটাতে পরিণত হবে? ঘুরিয়ে এনআরসির দিকে যাচ্ছে তারা, যাচ্ছে মানে ঘুরিয়ে ফিরিয়ে এক কথায় তারা ইলেকশনে কিভাবে জিতে যায়, কিভাবে জয়ী করা যায়, এটাই তাদের উদ্দেশ্য, আর কিছু নেই। এবং ইলেকশন কমিশনকে পার্টির এজেন্ট হিসাবে তারা কাজ করাচ্ছে। ওকে, আপনারা রাজ্যে বিরোধিতা করছেন, এই মুহূর্তে কোন ধরনের কর্মসূচি আপনারা গ্রহণ করছেন কিনা, মানে এই এসআইআর এর বিরোধিতা করে আপনারা? আমরা গত কিছুদিন আগে করেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, আমরা সিপিআই করেছি কিন্তু, এবং সামনে আরো করবো আমরা, সামনে আমাদের অনেক প্রোগ্রাম আছে। আচ্ছা, বিশেষ করে যে বাঙালিদের উপর যে ভাষা নিয়ে একটা সমস্যা হইতেছে, এটা নিয়ে আমাদের 11 তারিখ প্রোগ্রাম আছে, অল ইন্ডিয়া প্রোগ্রাম আছে আমাদের। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মিলনবাবুর সঙ্গে থাকার জন্য আছে, এবং এসআইআর নিয়ে সিপিআই এর অবস্থান জানানোর জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ভোট একটি নাগরিকের সাংবিধানিক অধিকার, কিন্তু সেই অধিকার কার্যকর হয় তখনই যখন ভোটার তালিকার নির্ভুল থাকে। ত্রিপুরায় ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর এর উদ্যোগের উদ্দেশ্য ভালো, কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে বহু বিভ্রান্তি, আশঙ্কা ও প্রশ্ন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন একটি প্রশাসনিক প্রক্রিয়া হলেও এর প্রভাব রাজনৈতিক ও সামাজিক। যদি এই প্রক্রিয়াটি নিরপেক্ষ ও জনগণের অধিকার রক্ষাকারী ভিত্তিতে বাস্তবায়িত না হয়, তখন তা সামাজিক অস্থিরতা ও রাজনৈতিক সংকটের উৎস হয়ে উঠতে পারে। তাই আগামী দিনে কি হয় সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।